তোমার হেয়ারফোন কানে নেই কেন? এখন দেখো, এইটা আসবে আমাদের ঘ নাম্বারে সবচেয়ে সুন্দর করে। দেখো আমি তোমাদের নোট করে দিয়েছি। বেকারত্ব তোমাদের বই বের করো, বই 9 নাম্বার পেজ বের করো। 9 নাম্বার পেজ বের করো। এখন দেখো, বেকারত্ব ও পূর্ণ নিয়োগ, এইটা তোমাদের 4 নাম্বারে প্রশ্ন হবে। এখন তোমাদের বইয়ে লেখা আছে, দেখো আমি একটু বিশ্লেষণ করে দেবো, আমি নিচে নোট করে দিছি তোমাদের। দেখো এ বি, আমরা একটু আগে দেখে আসলাম কি রেখা? পিপিসি রেখা, উৎপাদন সম্ভাবনা রেখা। এ বি কি রেখা? উৎপাদন সম্ভাবনা রেখা। এই উৎপাদন সম্ভাবনা রেখার দেখো উপরস্থিত কি বিন্দু? এ আর এস টি বি। তবে তোমাদের বইয়ে দেওয়া আছে আর এস টি, আমি লিখেছি দেখো, একটি সমাজের সকল সম্পদ উপকরণের পূর্ণ নিয়োগ হলে, পূর্ণ নিয়োগ আমি লিখেছি দেখো এই বিন্দুগুলো তীর মেরে দিয়ে, সম্পদ সম্পূর্ণ নিয়োজিত। অর্থাৎ এই বাউন্ডারি রেখা বলে দিচ্ছে, এরা মূল বিন্দু দিকে অবতলে বাউন্ডারি বলে দিচ্ছে তোমার সম্পদ সীমিত। তাহলে এই সীমিত সম্পদ সাপেক্ষে তোমার যে সম্পদ পূর্ণ নিয়োজিত, অর্থাৎ তোমার পুরোপুরি কাজে লাগছে, তথা পূর্ণ নিয়োগ। পূর্ণ নিয়োগ কাকে বলে? যে কর্মিচ্ছুক জনগণ যদি প্রচলিত মজুরিতে কাজ করতে ইচ্ছুক হয় এবং কাজ পায়, তখন তাকে পূর্ণ নিয়োগ বলে। পূর্ণ নিয়োগের ইংরেজি আছে ফুল এমপ্লয়মেন্ট। ফুল এমপ্লয়মেন্ট। তাহলে পূর্ণ নিয়োগ কি? তাহলে এখানে আমি ব্যাখ্যা দিচ্ছি দেখো, একটি সমাজের সকল সম্পদ উপকরণ পূর্ণ নিয়োগ হলে উৎপাদন সর্বোচ্চ হবে, যা উৎপাদন সমরেখার বিভিন্ন বিন্দুতে নির্দেশ করে। এর উপরস্থিত যে কোনো বিন্দু নির্দেশ করে। চিত্রে এ বি আর এস টি বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। তুমি ব্যাখ্যা এইটুকু দিবা, সর্বোচ্চ উৎপাদন মাত্রা নির্ধারণ বলবা যে উপরোক্ত চিত্রে আর এস টি বিন্দুতে সম্পদ সম্পূর্ণ নিয়োজিত, অর্থাৎ তোমার যে সম্পদ আছে পুরাপুরি তুমি সেখানে নিয়োগ করছো। তাহলে সম্পদ যদি পুরাপুরি নিয়োগ হয়, তাহলে বিনিয়োগও সর্বোচ্চ হবে। আর বিনিয়োগ সর্বোচ্চ, উৎপাদনও কি হবে? সর্বোচ্চ হবে। উৎপাদন সর্বোচ্চ কি হবে? নিয়োগও সর্বোচ্চ, অর্থাৎ বেকারত্ব থাকবে না, তথা পূর্ণ নিয়োগ অর্জিত হবে। ক্লিয়ার? তাহলে পিপিসি রেখার যদি বলে পিপিসি রেখার কাম্য বিন্দু কোনটি বলো? আর এস টি, অর্থাৎ উপরস্থিত যে কোনো বিন্দু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন দেখো বাবা, এরপর আমি অর্জনযোগ্য বিন্দু নির্ধারণ। অর্জনযোগ্য দেখো আমি বিন্দু দেখাচ্ছি এফ, তোমাদের বয়ও বাবা হুবহু চিত্রটা তুলে দিচ্ছি। এফ, এফ বিন্দু অর্জনযোগ্য কেন? দেখো এই এবি পিপিসি রেখাকে আমি পড়ানোর সময় বলেছিলাম সীমান্ত রেখা বলা হয়। তোমাদের বাড়ির যে প্রাচীর আছে, এই প্রাচীরের বাইরে কি তোমার যাওয়ার ক্ষমতা আছে বাবা? ক্ষমতা আছে না? তোমার ক্ষমতা নাই। না স্যার। এফ অর্জনযোগ্য এলাকা আমি লিখেছি দেখো বাবা, অর্জনযোগ্য বিন্দু নির্ধারণ। উৎপাদন সমরেখার বাইরে কোনো বিন্দুতে উৎপাদন সম্ভব নয়, কারণ সম্পদ কি? সীমিত। এফ বিন্দু দ্বারা দেখানো হয়েছে। তোমরা সরাসরি বলে দিবা যে এফ বিন্দু অর্থাৎ এ বি পিপিসি রেখার বাইরে কোনো বিন্দুতে উৎপাদন করার ক্ষমতা তোমার কি? নাই। ক্লিয়ার? তাহলে বাবা এফ বিন্দু, তারপর দেখো আমরা ইউ, ইউ বিন্দু, এই অভ্যন্তরীণ যে কোনো বিন্দু, মনে করো এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, নিচে থাকতে পারে, এই মূল বিন্দুর কাছাকাছি থাকতে পারে, এটা কোনো সমস্যা না। অভ্যন্তরীণ যে কোনো বিন্দু। আমি কি লিখেছি এখানে? লেখা আছে তোমাদের বই দেখো, বেকারত্ব। বেকারত্ব ইংরেজি আনএমপ্লয়মেন্ট, এই জন্য ইউ দ্বারা প্রকাশ করা হয়েছে। তোমাদের চিত্রে কোনোদিন রোশাদ, তুমি কিন্তু মারাত্মক ডিস্টার্ব করতেছো, বি কেয়ারফুল। এখন দেখো, তাহলে ইউ অর্জনযোগ্য, অর্থাৎ তুমি বাবা এই ভিতরের প্রত্যেকটা বিন্দু তুমি উৎপাদন করতে পারবা, কিন্তু সম্পদ অনিয়োজিত। অনিয়োজিত বলতে মানে কি? তোমার মনে করো বাবা 100 টাকা আছে, তুমি ব্যবহার করবা 50 টাকা, তাহলে আর 50 টাকা কি থাকবে বলো? অনিয়োজিত থাকবে। অর্থাৎ সম্পদের জমা পূর্ণ ব্যবহার হবে না। না হলে কি হবে? বিনিয়োগ কমে যাবে। বিনিয়োগ কমে গেলে কি হবে বলো? নিয়োগ কমে যাবে। উৎপাদন কমে যাবে, নিয়োগ কমে যাবে, ফলে কি দেখা যাবে? বেকারত্ব দেখা দেবে। তাহলে দেখো ইউ
অর্জনযোগ্য তুমি উৎপাদন করতে পারবা, কিন্তু সম্পদ অনিয়োজিত অর্থাৎ সম্পদের সঠিক ব্যবহার হবে না। আর সম্পদের সঠিক ব্যবহার না হলে বিনিয়োগ হবে না, নিয়োগ হবে না, ফলে বেকারত্ব দেখা দিবে। আমি এখানে লিখে দিছি, দেখো বাবা, বেকারত্ব ও অপূর্ণ নিয়োগ নির্ধারণ উৎপাদন সমরেখার অভ্যন্তরে কোনো বিন্দুতে অর্থাৎ যে কোনো বিন্দুতে উৎপাদন করলে উপকরণ সম্পদ অব্যবহৃত থাকবে, তথা সম্পদ বেকারত্ব থাকবে। চিত্রে ইউ বিন্দু দ্বারা দেখানো হয়েছে। বাবা এইটা পরীক্ষায় আসবে কত নম্বরের বলো? 4 নম্বরের। এখন যতগুলো অনুশীলনী তোমাদের আমি দিয়েছিলাম তোমরা দেখবা এই এখন তুমি পারবা, ঠিক আছে? তাহলে এইটা বোঝো নাই এমন কেউ আছো বলো? এই জিনিসটা আমি যা মুখে আলোচনা করেছি নোট করে দিয়েছি, এটা লিখলেই তুমি 4-এর মধ্যে 4 পাবা। এখন বলো কারোর কোনো সমস্যা আছে কিনা? হাত বাবা উঁচু করা যাবে না, হাত উঁচু করার দরকার নেই। তুমি সংক্ষিপ্ত পরিচয় বুঝতে অসুবিধা নাই, ওকে। এখন দেখো আরগুলো আমাদের পরীক্ষা আসে না, আমরা একটু দেখে রাখবো। সম্পদের স্বল্পতার প্রেক্ষিতে দক্ষ ব্যবহার নির্বাচন, সবাই খেয়াল করো, তোমাদের বই আছে দক্ষ ব্যবহার নির্বাচন। দক্ষ ব্যবহার নির্বাচন কোন বিন্দু বাবা? এই আগে আমরা একটু আগে দেখলাম কোন বিন্দু, আর এস আর কি বলতো টি বিন্দু, অর্থাৎ উপস্থিত যে কোনো বিন্দু কি দক্ষ ব্যবহার নির্বাচন। তাহলে চিত্র কি ইউ হবে না, এফ হবে না, শুধু কি দেখাবা ওই আর এস টি বিন্দু, ওই রেখাটা দেখাই দিবা। তাহলে যদি বলে সম্পদের দক্ষ ব্যবহার কোথায় নির্ধারিত হবে বলো? কোথায় নির্ধারিত হবে বলো? বলো সম্পদের স্বল্পতার দক্ষ ব্যবহার ওর উপস্থিত কি বলতো যে কোনো বিন্দু। ক্লিয়ার? এখন দেখো গ অর্থনৈতিক সমৃদ্ধ মন্দা। তাহলে বাবা দেখো এ বি পি রেখা, তাহলে অর্থনৈতিক সমৃদ্ধি যদি দেখা দেয় তাহলে কোনটা হবে? সিডি অর্থাৎ ডান দিকে স্থানান্তরিত হবে। আর যদি মন্দা দেখা দেয় তাহলে কোন বিন্দু বলো? কোন রেখা? ই এফ অর্থাৎ বাম দিকে স্থানান্তরিত হবে। তাহলে অর্থনৈতিক সমৃদ্ধির সময় ডান দিকে স্থানান্তরিত হবে, আর অর্থনৈতিক মন্দার সময় কোন দিকে বলতো? বাম দিকে স্থানান্তরিত হবে। ক্লিয়ার? এখন দেখো সুযোগ ব্যয় নির্ধারণ। সুযোগ ব্যয় বাবা আমরা পড়বো, কাজে আমরা এখন এটা এটা একটু আলোচনা করব না। সুযোগ ব্যয় আমরা ডিটেলস পড়বো একটু পরেই। তারপর দেখো সময়ের ব্যবধানে দেশগুলো উৎপাদন সম্ভাবনা রেখার পরিবর্তন, অর্থাৎ তোমরা যদি উন্নত দেশে পরিণত হয় যেমন বাংলাদেশ, পেজ নাম্বার বের করো 10 নাম্বার, সেখানে লেখা আছে দেখো। তাহলে বাংলাদেশ প্রথমে দেখো চিত্র কয় আছে, 1970 সালে বাংলাদেশ 71 সালে স্বাধীনতা প্রাপ্ত হয়েছে। এরপর বাংলাদেশ উন্নত দেশের দিকে, তাহলে কোন দিকে শিফট হবে? ডান দিকে স্থানান্তরিত হবে। ক্লিয়ার? এখন দেখো এগুলো আমাদের খুব বেশি দরকার না, একটু দেখিয়ে রাখবো। তারপরে বিভিন্ন দেশের মধ্যে তুলনা। এখন দেখো এই চিত্রটা বিভিন্ন দেশের মধ্যে তুলনা। তাহলে দেখো বিবি যে দেশটা, মনে করো বাংলাদেশ, এখানে কৃষি দ্রব্য, তাহলে ও বি বেশি না এই ও বি ড্যাশ ডি দিবা, এখানে ও বি ড্যাশ দিবা, তাহলে এইটা আমাদের বেশি। তাহলে বাংলাদেশ কৃষি দ্রব্য উৎপাদন বেশি, মানে কৃষি প্রধান দেশ। আর ও এ মনে করো ভারত, তাহলে ও এ বেশি না ও এ ড্যাশ, এখানে ড্যাশ দিবা, ও এ বেশি, তাহলে ও এ বেশি, তাহলে শিল্প উৎপাদন করে, তাহলে ভারত মনে করো শিল্প প্রধান দেশ। এইটা বিভিন্ন দেশের মধ্যে তুলনা করতে কোন দেশ কোন দ্রব্য উৎপাদনে পারদর্শী, বা কোন দেশ কৃষি প্রধান কোন দেশ শিল্প প্রধান, এটা ব্যাখ্যা করার জন্য আমরা কোনটা ব্যবহার করা হয়? পিপি রেখা ব্যবহার করা হয়। এটা বাবা একটু দেখে রাখবা, পরীক্ষায় বিশেষ আসে না। এখন দেখো এখন আমাদের তোমাদের লেকচার শিট 3 পড়ার জন্য আমাদের যেটা লাগবে, পেজ নাম্বার 6 বের করো। এইটা আমাদের একটু লাগবে, আমাদের বইয়ে নাই, কিন্তু তোমাদের একটু দেখো পেজ নাম্বার 6 এর একেবারে দেখো ওই চিত্রটার নিচে দেখো লেখা আছে সমুৎপাদন রেখা। তাহলে সমুৎপাদন রেখা কাকে বলে? দেখো আমরা পিপি রেখা দেখলাম কি দুইটা দ্রব্য, আর সমুৎপাদন রেখা আমাদের কি দুইটা উপাদান। আমরা দ্বিতীয় চ্যাপ্টারে পড়বো উৎপাদন উপাদান কয়টি? 4টি। তোমরা নিচের ক্লাসেও পড়েছো, ভূমি, শ্রম, মূলধন, কি বলতো সংগঠন। কিন্তু দুই অক্ষ সম্মিলিত চিত্রে দেখানোর জন্য আমরা দুইটা উপাদান, একটা হচ্ছে শ্রম আর একটা কি মূলধন। তাহলে দেখো একদিকে শ্রম একটা কি মূলধন, এই দুটি উপাদানের পরিপ্রেক্ষিতে উৎপাদক কি পরিমাণ দ্রব্য উৎপাদন করতে পারে, তাই এ বিন্দু বি বিন্দু সি বিন্দু নির্দেশ করে। আর এটা যে রেখা প্রকাশ করে সেটাকে সমুৎপাদন রেখা বলা হয়। তাই দেখো সুন্দর সংজ্ঞা দিয়েছি, সমুৎপাদন রেখা এরূপ একটি রেখা যার প্রতিটি বিন্দুতে দুটি উপকরণের সংমিশ্রণের মাধ্যমে মোট নির্দিষ্ট ও সমপরিমাণ উৎপাদন প্রকাশ করে।
তাহলে সমুৎপাদন রেখা কি? যে দুটি উপাদানের পরিপ্রেক্ষিতে একজন উৎপাদক কি পরিমাণ দ্রব্য উৎপাদন করতে পারে তার যে রেখা দ্বারা প্রকাশ করা হয় সেই রেখার নাম কি? সমুৎপাদন রেখা। যেমন এ বিন্দুতে কিছু পরিমাণ লেবার, কিছু পরিমাণ ক্যাপিটাল, বি বিন্দুতে কিছু পরিমাণ 10 একক লেবার, 10 একক ক্যাপিটাল কাল্পনিক মান, সি বিন্দুতে 15 একক লেবার, 8 একক ক্যাপিটাল। এই কম্বিনেশনে এ বি সি বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায় সেই রেখা সমুৎপাদন রেখা। আর এই সমুৎপাদন রেখা মূল বিন্দু থেকে উত্তল, আর ওটা ছিল কি? পিপিসি রেখা মূল বিন্দু থেকে কি? অবতল। ক্লিয়ার? এখন দেখো এর কারণ কি? ঢাল। ঢাল আমরা এখনো পড়ি নাই, কাজেই আপাতত আমরা জেনে রাখি। তাহলে সমুৎপাদন রেখা, আর এই সমুৎপাদন রেখার প্রত্যেকটা বিন্দুতে উৎপাদনের পরিমাণ নির্দিষ্ট, এই জন্য এই রেখার নাম কি? সমুৎপাদন রেখা। এটা আমরা কি দ্বারা প্রকাশ করি? আইসোকন্ড্রিকা তোমাদের বইয়ে কিউ 0 দ্বারা প্রকাশ করেছে। তাহলে আমরা সমুৎপাদন রেখা কি একটু, যেহেতু আমাদের 2 নম্বর লেকচার শীট পড়তে গেলে লাগবে। এখন দেখো আমরা একটা উদ্দীপক তুলে ধরেছি। এই উদ্দীপকটা তোমাদের পরীক্ষায় বারবার পরীক্ষা আসে। যে উদ্দীপকের ভিত্তিতে তোমার পাঠ্য বই যে রেখা নির্দেশ করে তা অঙ্ক। পাঠ্য বইয়ের কোন বই বলো? 0, 50। তাহলে দেখি আমরা বুঝবো কি? দুটা দ্রব্য, তাহলে এটা কি দ্রব্য? পিপিসি, উৎপাদন সমন রেখা আঁকবা। তারপর দেখো উদ্দীপকে কাপড় 10, দেখো কাপড় কত? 10, জুস কত? 30, জুস 30 মানে কি? বি বিন্দু। তাহলে বি বিন্দু, তাহলে বি বিন্দু যদি তাহলে উপরস্থিত বিন্দু, তাহলে উপরস্থিত বিন্দু সবচেয়ে কি কাম্য বিন্দু, একটু আগে ব্যাখ্যা করে আসলাম। আর কাপড় 10 জুস 20, কাপড় 10 জুস 20 মানে কি? ভিতরে বিন্দু হবে, ইউ বিন্দু মানে অর্জনযোগ্য লেখা মানে বেকারত্ব। তাহলে এভাবে বাবা মান বসালে বাইরেও চলে যেতে পারে, বাইরে কি? অর্জনযোগ্য লেখা। তাহলে আমাদের যে মূলটা আমরা 1 নম্বর বৈশিষ্ট্য যেটা পড়লাম, এইটা বারবার পরীক্ষায় বাবা বিভিন্ন ভাবে দিবে। আশা করা যায় তোমরা আজকে যে হোমওয়ার্ক গুলো দিছিলাম, হোমওয়ার্ক গুলো আজকে বাসায় যেয়ে দেখবা। প্রত্যেকটা ঘ নাম্বার দেবা, এরকম মান দেওয়া থাকবে। কোনটা উপরের বিন্দু হবে, তাহলে উপরের বিন্দু কি? ওই যে চিত্র আমাদের, যদি বিন্দু উপরে হয় তাহলে আমরা আর এস টি বিন্দু এরকম ব্যাখ্যা দেব, এইটা ব্যাখ্যা দেব। যদি ভিতরে হয় তাহলে এইটা ব্যাখ্যা দেব, যদি বাইরে হয় তাহলে এটা ব্যাখ্যা দেব। এই 3টা পজিশনের যে কোনো একটা পরীক্ষায় তোমাদের আসবে, 4-এর মধ্যে 4 পাবা ইনশাআল্লাহ। ঠিক আছে? আশা করা যায় তোমরা আজকে দেখবা অনেক প্রশ্ন পারবা। এখন আমরা লেকচার শীট 2 যেটা পড়তেছিলাম, এখন আমরা লেকচার শীট 2 এ যাব, যেটা এটাও আমাদের উদ্দীপক হয়েছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। তাহলে আমরা পড়লাম প্রথমে গুরুত্বপূর্ণ অর্থনীতির ইতিহাস, অর্থনীতি কাকে বলে, দুষ্প্রাপ্যতা নির্বাচন। তারপর আমরা মৌলিক অর্থনৈতিক সমস্যা পড়ার চিন্তা করেছিলাম। মৌলিক অর্থনৈতিক সমস্যা পড়তে গিয়ে আমাদের রেখা দুটো পড়ে আসলাম, উৎপাদন সমন রেখা আর কি রেখা বলতো? বলো বাবা? সমুৎপাদন রেখা। বাবা একজন রেসপন্স করবা। এখন দেখো সমুৎপাদন রেখা, তাহলে আমরা এখন মৌলিক অর্থনৈতিক সমস্যা। আমি সেদিন বলেছিলাম যে সীমাহীন অভাব পূরণের উদ্দেশ্যে দুষ্প্রাপ্য সম্পদের নিয়োগ বিন্যাস হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। অর্থনীতিতে উৎপাদন, বন্টন, ভোগ সংক্রান্ত মানবীয় কর্মচেষ্টার প্রয়োজনের দিকে লক্ষ্য রেখে পরিচালিত হয়। এর প্রয়োগ থেকে সৃষ্ট সমস্যাগুলো মৌলিক অর্থনৈতিক সমস্যা। এখন অধ্যাপক পি.এস. স্যামুয়েলসনের মতে মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি? 3টি। তোমাদের বই বের করো, বইয়ের পেজ নাম্বার 5 সবাই বের করো। দেখো তাহলে মৌলিক অর্থনৈতিক সমস্যা 3টিটা কে বলেছে? পি.এস. স্যামুয়েলসন। ইম্পর্টেন্ট দেখো, এমসিকিউ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখবা পরীক্ষা আসছে। তাহলে 3টা, 1 কি এবং কতটুকু উৎপাদন করা হবে, কি এবং কতটুকু উৎপাদন করা হবে, উৎপাদন সমস্যা সংক্ষেপে আমরা বলবো কি বাবা? তোমাদের বইয়ের পাশে দেখো উৎপাদন সমস্যা লেখা নেই, লিখে নিবা। তাহলে কি এবং কতটুকু উৎপাদন করা হবে, উৎপাদন সমস্যা। তাহলে বোঝা যাচ্ছে উৎপাদন সমস্যা কোন রেখা বলো? পিপিসি রেখা। কি উপায়ে উৎপাদন করা হবে, কি উপায়ে শ্রম ব্যবহার করবো না বা মূলধন ব্যবহার করবো, এটা কি? ওই যে সমুৎপাদন রেখা। পদ্ধতি নির্ধারণ সমস্যা, কার জন্য উৎপাদন করা হবে, বন্টন সমস্যা, সমাজের ধনী লোক না গরিব লোক। ক্লিয়ার? তাহলে মৌলিক অর্থনীতির সমস্যা কয়টি? 3টি। কি কি বলো? কি এবং কতটুকু উৎপাদন করা হবে, উৎপাদন সমস্যা। কি উপায় উৎপাদন করা হবে, পদ্ধতি নির্ধারণ সমস্যা।
কার জন্য উৎপাদন করা হবে? বন্টন সমস্যা। এখন দেখো বাবা, এটা পরীক্ষায় উদ্দীপক হয়েছে একবার দেখবা ঢাকা বোর্ডে, ঠিক আছে? এই চিত্র দিয়ে বলে অর্থনীতির কোন সমস্যাকে নির্দেশ করে। তা তুমি এটা যদি পরীক্ষা আসে কি মৌলিক অর্থনৈতিক সমস্যা, 1 নম্বর সমস্যা কি এবং কতটুকু উৎপাদন করা হবে। এখন দেখো আমি দিচ্ছি কি শিল্প দ্রব্যের পরিমাণ, কৃষি দ্রব্যের পরিমাণ, এ বি কি রেখা, পিপিসি রেখা। তাহলে দেখো, তাহলে এখন দেখো কি এবং কতটুকু উৎপাদন করা হবে। আমি লিখেছি দেখো প্রত্যেক সমাজের প্রথম মৌলিক সমস্যা কি উৎপাদন করা হবে এবং কতটুকু উৎপাদন করা তা নির্ধারণ করা। তাহলে আমাদের মতো দেশ, আমরা কি দেশ বলো? কৃষি প্রধান দেশ। আমাদের কৃষি দ্রব্য বেশি দরকার, আমরা কোন বিন্দু? ই বিন্দুতে উৎপাদন করব, কারণ OX0 শিল্প দ্রব্য কম, Y0 বেশি, তাহলে ই বিন্দুতে উৎপাদন করব। তাই বলা হয়েছে দেখো প্রয়োজন ও গুরুত্বের ভিত্তিতে প্রথমে স্থির করতে হবে কি কি দ্রব্যের উৎপাদন প্রয়োজন। তাহলে আমাদের মতো দেশে আমরা কোন বিন্দুতে উৎপাদন করব? ই বিন্দুতে, কারণ OY0 বেশি, কৃষি দ্রব্য বেশি, আর OX দ্রব্য কি কম, ঠিক আছে? তারপর প্রয়োজন উৎপন্ন পরিমাণ নির্ধারণ করা। এখন দেখো যদি ভারতের কথা বলেছিলাম শিল্প, তাহলে কোন বিন্দু? এফ বিন্দু, কারণ OY1 এর চেয়ে OX1 কি বেশি, তাহলে এফ বিন্দু। ক্লিয়ার? আর এখানে জি বিন্দু দেওয়া আছে, জি বিন্দুতে উৎপাদন করতে পারবেই না সে, ওই যে অর্জনযোগ্য লেখা মনে আছে। তাহলে আমরা বলতে পারি যে কি এবং কতটুকু উৎপাদন করা হবে তা প্রথমে আমাদের নির্ধারণ করতে হবে, এবং সেটা আমরা দেখলাম আমরা শিল্প দ্রব্যের পরিমাণ উৎপাদন করব কি আমরা কৃষি দ্রব্যের পরিমাণ উৎপাদন করব। একবার সুন্দর করে পড়ে রাখবা, একবার পড়া লাগবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? এখন দেখো 2 নম্বর সমস্যা, দেখো কি উপায় উৎপাদন করা হবে। উৎপাদন সমস্যা আমি বলেছিলাম ওই যে একটু আগে পড়ে আসলাম কি রেখা বলো? সম উৎপাদন রেখা। উপায় বললেই কি তুমি শ্রম ব্যবহার করবা বেশি না মূলধন ব্যবহার করবা, তা আমি লিখেছি দেখো বাবা এটি দ্বিতীয় মৌলিক সমস্যা। আমি খুব সংক্ষেপে ব্যাখ্যা দিয়েছি লেকচার শিটে, ঠিক আছে? দেখো এ সমস্যার মূল কথা হলো দ্রব্য সেবা উৎপাদনের জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হবে তা নির্ধারণ করা। কোন পদ্ধতি? তোমাদের বইয়ের থেকে হুবহু চিত্রটা তুলে ধরেছি আমি, পেজ নাম্বার 6 দেখো। তাহলে উৎপাদন ক্ষেত্রে 2 ধরনের কৌশল রয়েছে। শ্রম নিবিড় কৌশল। শ্রম নিবিড় কৌশলটা কি বাবা? যে উৎপাদন পদ্ধতিতে উৎপাদনের শ্রম বেশি দরকার তাকে আমরা বলি শ্রম নিবিড় উৎপাদন কৌশল। তাহলে শ্রম নিবিড় উৎপাদন কৌশল কি বলো? বলো বলো যে উৎপাদন ব্যবস্থায় কি বলো শ্রম বেশি লাগে। যেমন আমাদের দেশে কি লাগে? শ্রম বেশি লাগে। আর পুঁজি নিবিড় উৎপাদন কৌশল, যে উৎপাদন ব্যবস্থায় কি লাগে বেশি বলতো? পুঁজি লাগে। আমাদের কৃষির জন্য শ্রম লাগে বেশি, আর শিল্পের জন্য কি লাগে বলতো? পুঁজি নিবিড় উৎপাদন কৌশল। এখন দেখো বাবা এই জিনিসটা এটা সম উৎপাদন। এখন তাহলে দেখো এখানে Q0 কি রেখা? তীর মেরে সম উৎপাদন রেখা। তোমার বই লেখে নাই বাবা, এটা তীর মেরে লিখে দিবা সম উৎপাদন রেখা। Q0 লিখে সাইড লিখে সম উৎপাদন রেখা লিখে দিবা। এখন দেখো T1 T2 একটু লিখে নাও, সমখরচ রেখা তোমাদের বইও আছে। T1 T2 কি বলো? সমখরচ রেখা, একটু লিখে নাও। সমখরচ রেখা কাকে বলে? মনে করো এই বিন্দুতে উৎপাদন করতে 2টি উপাদানের কি পরিমাণ লাগবে, কি পরিমাণ খরচ হবে, তা যে রেখা প্রকাশ করে তাকে সমখরচ রেখা বলে। ক্লিয়ার? এখন দেখো তাহলে আমরা Q0 কি রেখা? সম উৎপাদন রেখা। আর T1 T2 কি রেখা? সমখরচ রেখা। একটু বাবা লেখা না থাকলে লিখে দাও। এ বিন্দু যদি উৎপাদক এ বিন্দুতে উৎপাদন করে, এখন দেখো এ বিন্দুতে দেখো ও K1 বেশি না ও L1 বেশি বলো? ও K1 বেশি। তাহলে এ বিন্দু কোন নিবিড় উৎপাদন কৌশল? তীর মেরে রেখে দাও। ওটা কোন নিবিড় উৎপাদন কৌশল বলো তো? কি মূলধন নিবিড় উৎপাদন কৌশল। তাহলে এ বিন্দু কোন নিবিড় উৎপাদন কৌশল বলো? বলো মূলধন না পুঁজি? মূলধন বা পুঁজি পাবে একই কথা, ক্যাপিটাল, ঠিক আছে? তাহলে এ বিন্দু বলো পুঁজি নিবিড় উৎপাদন কৌশল। কারণটা কি বাবা? ও K1 বেশি ব্যবহৃত হচ্ছে, মূলধন বেশি ব্যবহৃত হচ্ছে, শ্রম কি কম ব্যবহৃত হচ্ছে। তাহলে এ বিন্দুতে যদি উৎপাদন করে পুঁজি নিবিড় উৎপাদন কৌশল, এটা কোন দেশ? উন্নত দেশে ব্যবহৃত হবে, শিল্প প্রধান দেশে। এরপরে দেখো আমাদের মতো দেশ বি, দেখো বি, তাহলে ও L2 বেশি না ও K2 বেশি বলো? ও L2 বেশি। অর্থাৎ কি বি বিন্দু লিখে নাও, তীর মেরে লিখে নাও।
এটা কি নিবিড় উৎপাদন কৌশল বলো? শ্রম। শ্রম নিবিড় উৎপাদন কৌশল, কারণ শ্রম আগে বেশি। আমাদের মতো দেশ বা অনুন্নত বা উন্নয়নশীল দেশ সাধারণত এই বি বিন্দু উৎপাদন কৌশল ব্যবহার করবে। এভাবে এভাবে নির্ধারিত হবে কি উপায় উৎপাদন করা হবে। বাবা গতদিনের মতো আবার একটু শব্দ আছে, আমি কিন্তু তোমাকে বের করে দিয়েছিলাম, আমি কিন্তু বের করে দেব। আজকে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হচ্ছে, কেউ কোনো কথা বলবা না, আমরা এটা শেষ করব আশা করা যায়। এই অংশ দেখো, এখন দেখো খুব একটা ইজি বিষয়। তাহলে আমরা কার জন্য উৎপাদন করাবো? বন্টন সমস্যা। দেখো আমরা এখানে লিখেছি ধনী শ্রেণীর দ্রব্য আর কি গরিব শ্রেণীর দ্রব্য। এটি মৌলিক সমস্যা। সমাজের শ্রেণী বিভাগ অনুসারে দ্রব্যের উৎপাদনের মধ্যে শ্রেণী বিভাগের প্রয়োজনীয়তা দেখা দেয়। অর্থাৎ যে দেশে লোক অধিকাংশ গরিব, তারা গরিব দ্রব্য যেসব গরিব লোক যেসব দ্রব্য খায় সেই দ্রব্য বেশি উৎপাদন করবে। যেমন আমাদের মতো দেশে কিন্তু আমরা এখনো মধ্যম আয়ের দেশ হলেও আমরা ধনীর তালিকা অন্তর্ভুক্ত হয় নাই বাবা। তাহলে এই জন্য মানুষের ক্রয় ক্ষমতার বিষয়টিও এর সাথে বিবেচনা করার প্রয়োজন। নিম্নে বিষয়টি দেখানো হলো। দেখো এখন এ বি কি রেখা, পিপিসি রেখা, তীর মেরে লিখে দিবা। ইকোনমিক্সে বেশি লেখা লাগে না, তীর মেরে লিখে দিবা। দেখো পি 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 বিন্দু কেন দিছি? গরিবের ইংরেজি কি বলতো? পুয়ার। পি ডবল আর, এই জন্য আমি কি বিন্দু দিছি বলতো? পি বিন্দু। বলো ও এক্সন বেশি না ও আয়ন বেশি? বলো ও আয়ন বেশি। হ্যাঁ, তাহলে বাবা আমাদের দেশে যদি গরিব লোক বেশি থাকে, সরকার বা আমরা সিদ্ধান্ত উৎপাদক সিদ্ধান্ত পি বিন্দু উৎপাদন করার জন্য পি বিন্দু দেওয়া হয়েছে, কারণ গরিব লোকের পরিমাণ বেশি। আবার যদি আমাদের দেশে ধনী, ধনী কি রিস, আর আই সি এইচ, তাহলে রিসের কি আর, তুমি অন্য বিন্দু দিতে পারো। তাহলে দেখো, তাহলে যদি আমাদের দেশে ধনী দ্রব্যের লোকের পরিমাণ বেশি থাকে, যার শব্দ হচ্ছে বেরিয়ে যাও, বেরিয়ে যেয়ে আমাকে আবার ইন করো, আমি ইন করাবো। তাহলে ও এক্স টু বেশি না ও ওয়াই টু বেশি বলতো? ও এক্স টু বেশি। তাহলে ধনী লোক যদি বেশি থাকে তাহলে আর বিন্দু উৎপাদন করবে। এভাবে নির্ধারিত হবে কার জন্য উৎপাদন করা, অর্থাৎ বন্টন সমস্যা। অর্থাৎ একটা দেশে যদি গরিব লোক থাকে বেশি, তাহলে উৎপাদক পি বিন্দু উৎপাদন করবে। আর যদি ধনী লোক বেশি থাকে তাহলে কি আর বিন্দু উৎপাদন করবে। আর বিন্দুতে এভাবে গণনা করা হবে। এভাবে নির্ধারিত হবে কার জন্য উৎপাদন করা হবে। তাহলে আমরা মৌলিক অর্থনৈতিক সমস্যা আর একটু রিভিউ দেখে আসি। পরীক্ষায় আসে দেখবা, বোর্ডে প্রশ্ন হয়েছে মৌলিক অর্থনৈতিক সমস্যা তিনটি। যদি এই চিত্র দেয় তাহলে 1 নম্বর সমস্যা, যদি এই চিত্র পরীক্ষা আসে 2 নম্বর সমস্যা, আর এই চিত্রে যদি পরীক্ষা আসে 3 নম্বর সমস্যা। এবারে দেখো আমরা উদ্দীপক তুলে ধরেছি। উদ্দীপকের এইটা পরীক্ষা একবার পরীক্ষা আসছে, এই জন্য আমি এটা তুলে ধরেছি। দেখো যে উদ্দীপকে যে মৌলিক অর্থনৈতিক সমস্যা উপস্থাপিত হয়েছে এটা ব্যাখ্যা করো। বলো বাবারা, কোন মৌলিক অর্থনৈতিক সমস্যা বলো তো? 3 নাম্বার। বলো বলো, তিন কত নাম্বার। নাম্বার? 1 নাম্বার। 1 নাম্বার 1 নাম্বার। শিল্প। বলো কি জি স্যার, এবং জি স্যার, জি কতটুকু স্যার। উৎপাদন করা হবে। ক্লিয়ার বাবা? ওই যে শিল্প দ্রব্য, কৃষি দ্রব্য, ঠিক আছে? তাহলে কি এবং কত, তাহলে 1 নম্বর, তাহলে 1 নম্বরটা লিখে দিবা বাবা। ওখান থেকে লিখলেই 4 ভিতরে 4 পাবা। তারপরে দেখো কেউ কথা বলে না, আমি এর সাপেক্ষে আলোচনা করেছি। দেখো উদ্দীপকে জি বিন্দুতে এরকম বাইরে উৎপাদন করার সম্ভাবনা ও যুক্তিকতা বিশ্লেষণ করো। ওই যে জি বিন্দু কি বলো? অর্জনযোগ্য। অযোগ্য। মনে আছে? জি স্যার। তুই একবারে বলে দিবা, উদ্দীপকটা চিত্র আঁকবা, আঁকি বলবা কে যে এ বি পিপি ত্রিকার বাইরের বিন্দু হচ্ছে জি বিন্দু, এটা অর্জনযোগ্য এলাকা, তার উৎপাদন করার কোনো সম্ভাবনাও নেই, আর তার ক্ষমতাই কি নেই। যৌক্তিকতা বিশ্লেষণ, ওইটাই 2 লাইন লিখে দিলেই 4 মিনিটের কথা বাবা। বলো 4 পাবা। তাহলে আমরা 1 নম্বর লেকচার শিট, 2 নম্বর লেকচার শিট, 3 নম্বর লেকচার শিট আমরা পড়লাম। আজকে আমরা আর নতুন কিছু পড়বো না। এখন সবাই অনুশীলনীতে যাও, হোমওয়ার্ক আর প্রত্যেকটা এমসিকিউ। বলো স্যার, একটা হেল্প করবেন? হ্যাঁ, স্যার, আপনার ক্লাসে একটা হেল্প করতে হবে স্যার। কি হেল্প করতে হবে? স্যার, আপনার ক্লাসের পরে যে ক্লাসটা দেওয়া হয়েছে, মানে রুটিনে দেওয়া আছে আচ্ছা, PSY আর স্যারের নাম আছে JU, এই বিষয়টা স্যার বুঝতে পারতেছি না। আর স্যার চেষ্টা করছি বাট বুঝতে পারি সাইকোলজি না। বাবা, সাইকোলজি, সাইকোলজি।
আর কি আচ্ছা, PSY যেই PSY কি বলো? স্যার যে ইউ টিচার বুঝতে আমাদের পেরেছি। নেই, আমাদের হচ্ছে মরিয়ম পারভিন ম্যাম হচ্ছে সাইকোলজি নেয়, আর পিএসওয়াই হচ্ছে সাইকোলজি ফুল হ্যাঁ সাইকোলজি, শর্টকাট। হ্যাঁ হ্যাঁ বাবা, ওই সাইকোলজি স্যারের ক্লাসে ঢুকবা, ও যে নামই থাকুক, হ্যাঁ ওটা কোনো সমস্যা না। আর ওখানে আমার যে ক্লাস ছিল সেটা আমি এখন আর নিই না, ওই যৌথ হতে পরবর্তী ক্লাস নেব তোমাদের, ঠিক আছে? ওটা এস সেকশনে জি, ক্লাস ছিল, ওটা নিই না, ওটা পরবর্তী নেব। বাবা তুমি এই ধন্যবাদ ক্লাসে স্যার। ঢুকে স্যারের সাথে কথা বলো। ও সিলেবাস বাবা, সিলেবাস নাও। আচ্ছা আজকে তো সময় শেষ বাবা, আমরা যেটা পড়াচ্ছি এটা সিলেবাস, আগামী দিন সিলেবাস দিয়ে নেবো, ঠিক আছে বাবা? আমাদের সিলেবাস হলো প্রথম পত্রের 1 ও 2 এর অংশ, 2 এর কিছু অংশ, আর প্রথম কুইজ। আচ্ছা আমি আগামী দিন সিলেবাস দেবো, যেহেতু সময় শেষ আজকে বাবা আমরা। স্যার? বলো বলো। স্যার বলতেছিলাম যে অর্থনীতি কোন প্রফেসরের বই কিনবে, এটা যদি একটু বলতেন। বাবা রণজিৎ কুমার নাথের বই আমাদের টেক্সট বুক। রমিজিৎ কুমার। হ্যাঁ রণজিৎ কুমার নাথ বই কিন্তু বাবা পাওয়া যায় না, বই কিনে নিবা। আর ওকে ঠিক আছে স্যার। ইজি এক্সপ্লেন আছে আরেকটা বই, প্রফেসর মোহাম্মদ আখতারুল ইসলাম, এই বইটাও ইজি লিখছে, তোমার সহায়ক হতে পারে। তবে টেক্সট বুক হিসেবে রণজিৎ কুমার নাথের বই কিনবা। এখন সময় ওকে শেষ, ঠিক আছে। সবাই খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বাবা আজকে কথা হবে না, সময় হলে